হ্যালো বন্ধুরা, আবার আমরা চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। লাস্ট ব্লগে আপনারা দেখলেন যে লাস্ট উইকেন্ড আমরা গোয়াতে কাটিয়েছিলাম। তো গোয়া থেকে ফিরে এসেছি অলরেডি, সেটা বুঝতেই পারছেন আপনারা। নর্মালি আমরা আমাদের উইকেন্ডের ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু মহারাষ্ট্রের পরিস্থিতি আই থিঙ্ক আপনারা সবাই জানেন। ডিউ টু কোভিড মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা এই জন্য বাইরে বেরোচ্ছি না বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আমাদের নেই। আমরা যতটা পারছি চেষ্টা করছি বাড়ির মধ্যে থেকেই সমস্ত কিছু কাজ করতে, কিন্তু কিছু কিছু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন থাকে, যেমন অফিস বা সামটাইম, সেই জন্য আমাদের বাইরে যেতে আমরা বাধ্য হচ্ছি বলতে পারি। তো সেই জন্য উইকেন্ডের ঘোরার গল্পতে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তাই মনে হলো যে আমরা যদি আমাদের লাইফের অন্য রকম একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়। তো আমরা যখন একসাথে পথ চলতে শুরু করি তখন আমরা ফিনান্স রিলেটেডও কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছিলাম বলতে পারি। তো সেই রকমের ডিসিশন নিয়েছিলাম যে ইন্স্যুরেন্স আমাদের কী ইন্স্যুরেন্স নেওয়া উচিত ফর আওয়ার ফিউচার বেটারমেন্ট, বা আমাদের ফিউচারকে সিকিওর করার জন্য কী ইন্স্যুরেন্স আমরা নিয়েছিলাম। তো সেই গল্পই চলুন আজ আপনাদের সাথে করব। আর যেহেতু আমাদের ডিসকাশনের টপিক ইন্স্যুরেন্স, তো প্রথমে বুঝে নেওয়া যাক ইন্স্যুরেন্স কী। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স একটা রক্ষা কবচের মতো কাজ করে বলতে পারে। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কি রেডি করে রেখেছে। তো কোনো যদি অনিশ্চিত ঘটনা ঘটে, ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি আমাদের হেল্প করে সেই ঘটনার সাথে মোকাবিলা করতে। একটু উদাহরণ দেওয়া যাক, তাহলে বোধহয় আপনারা ইজিলি বুঝতে পারবেন। ধরুন ভবিষ্যতে কোনো মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হলো, তো আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, অ্যাটলিস্ট তার যে চিকিৎসা খরচা কোম্পানি উইল পে দ্যাট এক্সপেন্সেস। তো আমরা রেডি থাকবো ওই ঘটনার সাথে মোকাবিলা করার জন্য। তো এটাই হচ্ছে ইন্স্যুরেন্স। তো এখন ইন্স্যুরেন্সের দরকার কি, ইন্স্যুরেন্স নেওয়া কেন দরকার, তো সেটা আপনারা বুঝতেই পারলে যে এটা একটা রক্ষা কবচের মতো কাজ করে। এছাড়াও ইন্স্যুরেন্সের অনেক বেনিফিট আছে, যেমন একটা মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে ইন্ডিয়ার আয়কর আইনে আন্ডার সেকশন 80D যেমন আমরা হেলথ ইন্স্যুরেন্সে যত টাকা প্রিমিয়াম দিয়ে থাকি সেটা ছাড় পাওয়া যায়। তো এটাও একটা বেনিফিট। প্রথমেই জেনে নেওয়া যাক বাজারে কী কী ধরনের ইন্স্যুরেন্স পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা যদি ব্রড প্রসপেক্টে দেখি, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে দু ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান ইজ লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও অনেক টাইপের ইন্স্যুরেন্স পাওয়া যায়, যেমন ধরুন টার্ম প্ল্যান, এন্ডাউমেন্ট প্ল্যান, মানি ব্যাক প্ল্যান, পেনশন প্ল্যান, আরও অনেক কিছু আছে। অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে আসে যেমন ধরুন মোটর ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, অনেক ধরনের ইন্স্যুরেন্স আসে জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে। এবার এত ইন্স্যুরেন্স ইনস্ট্রুমেন্ট তো বাজারে আছে, আমাদের কোনটা দরকার সেটা আমরা বুঝবো কী করে। তো সেটাই আমি চেষ্টা করব হেল্প করতে, যে আপনারা কী কী ইন্স্যুরেন্স নেবেন বা কোন ইন্স্যুরেন্স আপনাদের জন্য আপনাদের লাইফে দরকার। তো সেই রকমই ফার্স্ট যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সবাই জানে হেলথ ইজ ওয়েলথ। হেলথ যদি ভালো না থাকে আমার মনে হয় জীবনে কিছুই ভালো থাকবে না। তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স খুব দরকার। আর ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স আমি আগেই বলেছি একটা রক্ষা কবচ। কোনো আনসার্টেন ইভেন্টের রিস্কটাকে কভার করার জন্যই আমরা ইন্স্যুরেন্স নিয়ে থাকি। তো হেলথে ধরুন একটা কেস স্টাডি দেখা যাক। ধরুন মিস্টার এক্সের হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্ট হলো। যদি মিস্টার এক্সের কাছে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে মিস্টার এক্সকে অ্যাটলিস্ট চিন্তা করতে হবে না যে ওনার যে হসপিটাল এক্সপেন্সেস সেটা কি করে কভার হবে। ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে দ্য এক্সপেন্সেস। তো যে আনসার্টেন ইভেন্ট, দ্যাট অ্যাক্সিডেন্ট, সেটা হেলথ ইন্স্যুরেন্স কভার করে দিল। তো এই জন্যই হেলথ ইন্স্যুরেন্সের দরকার। এবার আপনি বলবেন যে কোন কোম্পানির ইন্স্যুরেন্স নেবো, কোথা থেকে ইন্স্যুরেন্স নেবো। হেলথ ইন্স্যুরেন্সের একটা খুবই ফেমাস অ্যান্ড ইউনিক প্রোডাক্ট আছে বলতে পারেন, সেটা হচ্ছে ফ্যামিলি ফ্লোটার পলিসি। ফ্লোটারের কনসেপ্ট হচ্ছে, ফ্লোটার আপনাকে হেল্প করে আপনার পুরো ফ্যামিলিকে একটা পলিসির আন্ডারে কভার করতে। ধরুন আপনার ফ্যামিলিতে আপনি আছেন, আপনার স্পাউস আছে, আর দুটো চিলড্রেন আছে। তো আপনি যদি ফ্লোটার পলিসি নেন তাহলে আপনাকে একটাই পলিসি নিতে হবে, একটাই পলিসির মধ্যে এই 4 জন কভার হয়ে যাবে। এতে কি হয়, প্রিমিয়াম একটু কম লাগে। যদি আপনি প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল হেলথ পলিসি নেন তাহলে যে টোটাল প্রিমিয়ামটা হয় সেটা একটু বেশি হয়ে যায় দেন টেকিং ওয়ান পলিসি। তো সেই জন্য ফ্যামিলি ফ্লোটার বাজারে এখন খুব ফেমাস এবং খুবই একটা ভালো পলিসি টাইপ বলতে পারি। তবে আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম বা পলিসি সাজেস্ট করব না।
আপনারা গুগলে গিয়ে চেক করতে পারেন, এরকম অনেক ওয়েবসাইট আছে যারা কি করে বাজারে যত পলিসিস হেলথ পলিসিস অ্যাভেলেবেল আছে তারা একটা কম্প্যারিজন করে দেয় যে কত প্রিমিয়ামের এগেনস্টে কত সাম ইনশিওর্ড পাওয়া যায়। তো সেটা আপনারা চেক করে অ্যাকর্ডিংলি আপনারা ইন্স্যুরেন্স সাজেস্ট করতে পারেন। তবে কত টাকার ইন্স্যুরেন্স নেওয়া উচিত, এক্ষেত্রে আমি বলবো আপনাদের মান্থলি ইনকাম যতটা তার 5 to 6 টাইমস ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এটার কোনো ফিক্সড রুল নেই, এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, যেমন আপনি কোথায় আছেন। যেমন মেট্রো সিটিতে সবাই জানে যে চিকিৎসা খরচা একটু বেশি, বা ডে বাই ডে যত চিকিৎসা শাস্ত্র উন্নত হচ্ছে খরচাও তত বাড়ছে। তো সেই জন্য আমি সাজেস্ট করবো অলওয়েজ 5 to 6 টাইমস ইন্স্যুরেন্স। একটা উদাহরণ নেওয়া যাক, ধরুন মিস্টার এক্সের মান্থলি ইনকাম হচ্ছে 50,000 টাকা। তো আইডিয়ালি আমরা যদি 5 to 6 টাইমস অফ মান্থলি ইনকাম ধরি তাহলে মিস্টার এক্সের 50,000 ইন্টু 6 3 লাখ টাকার পলিসি নেওয়া উচিত। কিন্তু মানে এখন যদি আমরা চিকিৎসা খরচা দেখি স্পেশালি মেট্রো সিটিতে, যেটা খুবই হাই রাইজিং, তো আমাদের সবসময় ওই জন্য আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট টেক ইন্স্যুরেন্স অফ 5 লাখ। যদি মানে আপনার যদি সামর্থ্যগুলোয়, তো ইউ ক্যান টেক সাম ইনশিওর্ড আপ টু 10 লাখ কনসিডারিং দ্য প্রিমিয়াম অ্যামাউন্ট। তো এবার ইন্স্যুরেন্স কত টাকা নেওয়া উচিত সেটা তো বুঝি। ইন্স্যুরেন্স নেওয়ার আগে কী কী পয়েন্ট আমাদের চেক করা উচিত। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্ট। ক্যাশলেস ট্রিটমেন্ট কী হয় সেটা দেখা যাক। সেটা হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্টে নর্মালি পেশেন্ট হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে নেয় আর ইন্স্যুরেন্স কোম্পানি ডিরেক্টলি হসপিটালকে পে করে দেয়, সেখানে পেশেন্টকে হসপিটালকে বিল পে করতে হয় না। তো এটা খুবই একটা ভালো অপশান। তাহলে কি হবে, অ্যাটলিস্ট আমাদের পকেট থেকে টাকাটা বেরোচ্ছে না। তো ক্যাশলেস ট্রিটমেন্ট কোন হসপিটালে হয়ে থাকে? ক্যাশলেস ট্রিটমেন্ট শুধুমাত্র নেটওয়ার্ক হসপিটালেই করা সম্ভব। নেটওয়ার্ক হসপিটাল কি? নেটওয়ার্ক হসপিটাল হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি নর্মালি 4,000 to 8,000 হসপিটালের সাথে টাই আপ করা থাকে। তো আমরা যদি সেই সমস্ত হসপিটালে ট্রিটমেন্ট নিই তাহলেই ক্যাশলেস ফেসিলিটি পাওয়া সম্ভব। তো আমি সাজেস্ট করবো অলওয়েজ চেক করুন কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার আগে যে কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছেন কতগুলো নেটওয়ার্ক হসপিটাল আছে, স্পেশালি আপনি যে সিটিতে বাস করেন সেই সিটিতে কতগুলো নেটওয়ার্ক হসপিটাল আছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি। শুধু কতগুলো না, মোস্ট প্রেফার্ড হসপিটাল। অনেক সময় কী হয়, কিছু কিছু চিকিৎসা অলরেডি আমাদের প্ল্যান করা থাকে আর আমরা ভেবেও রাখি যে ওই হসপিটাল থেকেই আমরা চিকিৎসাটা নেব, বা কোনো অপারেশন করার থাকলে ওই হসপিটাল থেকেই করাবো, কারণ একটা ট্রাস্ট ফ্যাক্টর থেকে থাকে কোনো কোনো হসপিটালের সাথে। তো সেটাও চেক করে নিন যে আপনার যে মোস্ট প্রেফার্ড হসপিটাল সেটা ইন্স্যুরেন্স কোম্পানির নেটওয়ার্ক হসপিটালের লিস্টের মধ্যে আসছে হ্যাঁ কি না। তো এটা গেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও আরও অনেক পয়েন্টস আছে, যেমন ইনপেশেন্ট হসপিটালাইজেশন। ইনপেশেন্ট হসপিটালাইজেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি হসপিটালাইজড হচ্ছে এবং যে হসপিটাল বিলটা আসছে সেটা কোম্পানি কতটা পে করবে, পুরোটা পে করবে না সেখানে কোনো ক্যাপ আছে, সেটা দেখে নিতে পারেন। এছাড়াও আছে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন। যেমন হসপিটালের আগেও আমাদের অনেক সময় কিছু টেস্ট করার থাকে, কিছু থেরাপি থাকে, কিছু মেডিসিনস থাকে, সেই খরচাগুলো ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে কিনা, বা পোস্ট হসপিটালাইজেশনের যে খরচা, যে কনসালটেশন চার্জেস, যে মেডিসিন চার্জেস, সেগুলো কোম্পানি কভার করবে কিনা। এছাড়াও আছে ডে কেয়ার ট্রিটমেন্ট। অনেক ট্রিটমেন্ট আছে যার জন্য 24 আওয়ার্স হসপিটালাইজেশনের দরকার হয় না। যেমন ধরুন ক্যাটারাক্ট ট্রিটমেন্ট। ক্যাটারাক্ট ট্রিটমেন্টে আজকাল নর্মালি 4-5 ঘন্টায় পেশেন্টের ক্যাটারাক্ট অপারেশন করে ছেড়ে দেওয়া হয়। তো সেটাও দেখে নিন যে ইন্স্যুরেন্স কোম্পানি কভার করছে কিনা। নেক্সট হচ্ছে সাবলিমিট। সাবলিমিট কি আমি একটু বলি। সাবলিমিট হচ্ছে অনেক সময় কোম্পানি কিছু ক্যাপ ফিক্স করে রাখে। যেমন ধরুন রুম রেন্ট, কোম্পানি বলে থাকে যে 1% অফ সাম ইনশিওরই আমরা অ্যাজ আ রুম রেন্ট পে করবো। ধরুন আপনি 5 লাখ টাকার পলিসি নিয়েছে, কোম্পানি 1% মানে 5,000 টাকায় আপনাকে অ্যাজ আ রুম রেন্ট পে করবে। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো যে পলিসিতে সাবলিমিট যত কম সেই পলিসি নেওয়ার চেষ্টা করুন, তাহলে কি হবে কোনো ক্যাপ থাকবে না। অনেক সময় ক্যাপ কি হয়, আপনার পকেট থেকে এক্সট্রা টাকা আপনি বের করতে বাধ্য হন। তো এই সমস্ত পয়েন্টগুলো কনসিডার করেই আমার মনে হয় যে কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া উচিত। এই তো গেল হেলথ ইন্স্যুরেন্স পলিসির কথা। আর কি ইন্স্যুরেন্স আমাদের নেওয়া উচিত? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি। কারণ আগে এক কাপ কফি নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আমি আলোচনা করব যে টার্ম ইন্স্যুরেন্স পলিসি কি। আমরা
ছোটবেলা থেকে দেখে এসেছি যে নর্মালি মানে ধরুন বাবা কাকাদের যে একটা টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেয় আর একটা এন্ড অফ দ্য পিরিয়ড একটা টাকা ইন্স্যুরেন্স কোম্পানি ফেরত দিত। তো এই যে প্ল্যানটা মানে আমি খুব সহজ ভাষায় বললাম, এটাকে বলে এন্ডাওমেন্ট প্ল্যান। এন্ডাওমেন্ট প্ল্যানে কি হয়, নর্মালি আমরা কোম্পানিকে প্রিমিয়াম দিই, ধরুন 25 বছর ধরে কোম্পানিকে প্রিমিয়াম দিলাম, 25 বছরের শেষে কোম্পানি আপনাকে একটা টাকা ফেরত দিল। আর এই 25 বছরের মধ্যে যদি কোনো আনসার্টেন ইভেন্ট ঘটে থাকে, ধরুন যে ইনশিওর্ড পার্সন তিনি মারা যান, তাহলে কোম্পানি একটা ডেথ বেনিফিট একটা লামসাম টাকা দেন তার নমিনিকে, আর তারপর থেকে আর প্রিমিয়াম দিতে হয় না। এটাই হচ্ছে এন্ডাওমেন্ট প্ল্যান। কিন্তু আমি এন্ডাওমেন্ট প্ল্যান সাজেস্ট করব না, আমি সাজেস্ট করব টার্ম প্ল্যান। কেন এটা বুঝতে হবে। এন্ডাওমেন্ট প্ল্যানে নর্মালি যে প্রিমিয়ামটা হয়ে থাকে সেটা খুব বেশি। আমি কিছুদিন আগেই আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে বললেন যে তিনি একটা 25 লাখ টাকার এন্ডাওমেন্ট প্ল্যান নিয়েছেন 25 বছরের জন্য। তার জন্য তার ইয়ারলি প্রিমিয়াম পড়ে 66,000 টাকা। তো বুঝতেই পারছেন কত টাকা প্রিমিয়াম দিয়ে আমাদের 25 লাখ টাকা কভারেজ পেতে হচ্ছে। যদি আমরা সেম জিনিসটা কম্পেয়ার করি টার্মের সাথে, আপনারাও গুগলে চেক করে দেখতে পারেন, একজন 25 থেকে 30 বছর মানুষের যদি টার্ম ইন্স্যুরেন্স নেওয়া যায় তাহলে বছরে 11 থেকে 13,000 টাকার মতো প্রিমিয়াম দিলে মোটামুটি 1 কোটি টাকার কভারেজ পাওয়া যায়। তো আপনারা নিজেরাই কম্পেয়ার করুন, এন্ডাওমেন্টে অনেক বেশি প্রিমিয়াম দিয়ে 25 লাখ টাকার কভার পাওয়া যাচ্ছে, আর টার্মে অনেক কম প্রিমিয়াম দিয়ে 1 কোটি টাকার 1 কোটি টাকার কভারেজ পাওয়া যায়। এটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার এন্ডাওমেন্ট প্ল্যানে, যেটা কি হয় এন্ডাওমেন্ট প্ল্যানে যদি ধরুন যে আর্নিং মেম্বার যার জন্য পলিসি নেওয়া হচ্ছে সে যদি 60 বছর অবধি বেঁচেই থাকে, সে তার সমস্ত লাইবিলিটি মিট ততদিনে হয়ে যায়। ধরুন তার ছেলে মেয়ে অলরেডি মানুষ হয়ে যায়, ওয়েল সেটেল হয়ে যায়, যদি কোনো হোম লোন থাকে সেটা অলরেডি পে হয়ে যায়। তো তিনি যদি 60 বছর অবধি আর্ন করে থাকেন, তার কাছে একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, একটা হিউজ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট জমা হয়ে যায়। তো 60 বছর পরে 25 লাখ টাকা খুব একটা ম্যাটার করে না। কিন্তু ধরুন যে তার আর্নিং পিরিয়ডে, ধরুন 60 বছর হওয়ার আগে তার যদি কিছু হয়ে যায়, যখন তিনি আর্ন করছেন, যখন তার মাথায় ধরুন তার 4 জন ডিপেন্ডেন্ট, তার ওয়াইফ যিনি চাকরি করেন না, তার ছেলে মেয়ে যখন তারা পড়াশোনা করছে, মানুষ হননি, তখন একটা হিউজ অ্যামাউন্টের দরকার হয় সেই সংসারটাকে চালাতে, ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করার জন্য একটা হিউজ অ্যামাউন্ট, সংসার চালানোর জন্য, যদি কোনো হোম লোন নিয়ে থাকে সেটা পে করার জন্য। তো তখনই যদি টার্ম ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া যায়, সেটা একটা হিউজ হেল্প বলতে পারে। হ্যাঁ, কোনো মানুষ চলে গেলে তার লাভ অ্যাফেকশন তো আমরা মানে রিকভার বা কম্পেনসেট করতে পারবে না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু অ্যাটলিস্ট যদি পয়সা দিয়ে হেল্প মানে কি বলবো একটা রিস্ক কভার পাওয়া যায় কিছুটা পয়সা, তো তার ফ্যামিলি অ্যাটলিস্ট বেটার কন্ডিশনে থাকবে ফিনান্সিয়ালি, আমি বলছি এটাকে। তো সেই জন্যই টার্ম ইন্স্যুরেন্সটা দরকার। তবে অ্যাটলিস্ট আমার মনে হয় যে আপনাদের যেটা ইম্পর্টেন্ট মনে হবে, যেটা মনে হবে আপনাদের লাইফে সুটেবল, সেই ইন্স্যুরেন্স পলিসিটাই নিন। ইন্টারনেটেও চেক করুন, প্রচুর প্রিমিয়াম, সাম ইনশোর্ড, অনেক কিছু কম্প্যারিজন আছে। তবে অ্যাটলিস্ট ইন্স্যুরেন্স পলিসি নিন। এটা তো সবাই জানে যে নেই মামার থেকে কানা মামা ভালো। ইন্স্যুরেন্স প্রিমিয়ামে ইনকাম ট্যাক্সেও কিছু ছাড় পাওয়া যায়। যেমন ধরুন হেলথ ইন্স্যুরেন্সে আন্ডার সেকশন 80D-তে আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে থাকেন আপনার পরিবারের জন্য, এবং আপনার পরিবারের বয়স যদি 60 বছরের কম হয়, তাহলে আপনি 25,000 টাকা ছাড় পাবেন। এবং আপনি যদি আপনার পেরেন্টসের জন্য ইন্স্যুরেন্স নিয়ে থাকেন এবং পেরেন্টসের বয়সও 60 বছরের কম হয়, তাহলে আপনি অ্যাডিশনালি 25,000 টাকা ছাড় পাবেন। তো এখানে আপনি টোটাল 50,000 টাকা ছাড় পেতে পারেন। ধরুন আপনি আপনার পরিবারের জন্য ইন্স্যুরেন্স নিলেন এবং আপনার পরিবারের বয়স 60 বছরের বেশি, তাহলে আপনি 50,000 টাকা ছাড় পাবেন। এবং আপনি আবার আপনার পেরেন্টসের জন্য পলিসি নিলেন এবং তাদের বয়স 60 বছরের বেশি, তাহলে আপনি অ্যাডিশনাল 50,000 টাকা ছাড় পাবেন। তাহলে টোটাল 1 লাখ টাকা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যাবে আন্ডার সেকশন 80D। এবং টার্ম ইন্স্যুরেন্সে আন্ডার সেকশন 80C 1.5 লাখ টাকা অবধি প্রিমিয়ামে ছাড় পাওয়া যেতে পারে। আপনারা বুঝতেই পারলেন ইন্স্যুরেন্স নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। অ্যাকচুয়ালি আমি খুব টেকনিক্যালি এই ব্লগটা করিনি বা খুব টেকনিক্যালি অ্যানালিসিস করিনি কোন ইন্স্যুরেন্স নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। আমাদের লাইফের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের সুবিধা হয়।
মেবি আপনারাও সাজেস্ট করতে পারেন, আপনারাও হয়তো আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট, আপনারাও ইন্স্যুরেন্স নিয়েছেন, তো আপনাদেরও যদি মনে হয় যে আমাদেরও কিছু প্ল্যানিংয়ে কিছু চেঞ্জ করা উচিত বা আমাদের অন্য কোনো ইন্স্যুরেন্স নেওয়া উচিত, প্লিজ কমেন্ট সেকশানে লিখে জানান। তো আবার যেহেতু অ্যাকচুয়ালি আমরা এখন নর্মাল ব্লগ করতে পারছি না ডিউ টু লকডাউন, উইকেন্ড লকডাউন ইন মহারাষ্ট্র, আমরা আমাদের লাইফের এই সমস্ত ছোট ছোট ফিনান্স রিলেটেড গল্প, হোম অটোমেশন রিলেটেড গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আপনাদের আমাদের চ্যানেল ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আরে ফ্যানটাও ঠিকঠাক চলছে, দাও দাও কফি তো দাও, আমি ব্লগও করব, কফিও বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে শুধু কফি, বিস্কুটও দাও। 80 আরে বহুত কনফিউজ করো তুমি ক্যামেরার উপর থেকে, এই জন্য বলেছিলাম খাতায় লিখে দাও আমাকে, এবার আমি বুঝতে পারছি না 80C কোনটা, 80D না CD, সব একসাথে আমার একই মনে হচ্ছে।